পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ বেলা 2:30টায়। এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধিরা। বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটি। জ্বালানি লোডিং সম্পন্ন হলে 3 মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্তের সম্ভাবনা রয়েছে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। পার্থ, রূপপুরে প্রস্তুতির সবশেষ জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিক পাশেই। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখছেন যে আসলে এখানে কিন্তু কুলিং টাওয়ার এবং যে মূল চুল্লি এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি জ্বালানি ফুয়েল লোড করার কথা রয়েছে। আসলে 2:30টার দিকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের অনেকেই থাকবেন, মন্ত্রী সহ এখানে যারা থাকবেন তারা এই আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করবেন। এছাড়া আসলে এই প্রকল্পকে ঘিরে কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক আমরা দেখেছি বা কিছু শঙ্কাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে এই প্রকল্প চালু হলে আসলে এই এলাকার মানুষ সহ সারা দেশের মানুষের জীবনমানের উপরে একটি বড় ধরনের প্রভাব পড়বে এবং এই বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিং এর যে ভয়াবহ আকার এটি অনেকটাই আসলে কমিয়ে আসবে বলে মনে করছে সাধারণ মানুষ। এছাড়া আমরা এখানে যারা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বা রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে আশা করা যায় এই আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যেই তারা আশা করছেন যে এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে 3 মাসের মধ্যেই তারা আশা করছেন যে প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে তারা মনে করছেন। এছাড়া আমরা কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু কিছু আশঙ্কার কথাও আমাদেরকে জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত সচেতনতার কিন্তু অভাব রয়েছে। আসলে এই প্রচারণার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পিছিয়ে। এখান থেকে তেমন সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বা এই বিষয়ে সচেতন করতে কিন্তু পর্যাপ্ত প্রচারণা করা হয়নি। সেক্ষেত্রে অনেকেই কিন্তু এটা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্যও কিছু কিছু ক্ষেত্রে শোনা যায়। তবে এই প্রকল্প সংশ্লিষ্ট অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ধরনের প্রোপাগান্ডা বা এই তথ্যগুলো কেউ যেন বিশ্বাস না করে আসলে সরকারের উপর এবং সব কিছুর উপরে বিশ্বাস রাখে। এই ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা বা এই ধরনের কোনো সুযোগ এখানে নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। এটি আসলে ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকাল 10টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন উপস্থিত ছিলেন। 1 থেকে 2,500 মেগাওয়াট বিদ্যুতের বাড়তি চাপে পড়ছে জাতীয় গ্রিড। এর অন্যতম কারণ গভীর রাতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলা লাখ লাখ ব্যাটারি চালিত অটোরিকশা। সরকারের শত শত কোটি টাকা বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে চলা এই পুকুর চুরি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিদ্যুৎ বিভাগ। তবে গোপন ক্যামেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গভীর রাতে দেশের বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন থাকেন তখন বন্ধ থাকে কলকারখানাও। সে হিসেবে এ সময় বিদ্যুতের চাহিদা কমার কথা, কিন্তু চিত্র ঠিক তার উল্টো। মধ্যরাত থেকে ভোরের আলো ফোটার সময়টুকুতে হুট করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যায় 1 থেকে 2,500 মেগাওয়াট পর্যন্ত। এর বড় কারণ অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশা। সারাদিন রাস্তায় দাপিয়ে বেড়ানো এসব বাহন চার্জে বসানো হয় গভীর রাতে। রাত্রে তো মোটামুটি 1-1.5টা বাজে চার্জে লাগাইলে 10 ঘন্টা হইতে কতক্ষণ লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমার তো নতুন মিটার, এখন পর্যন্ত আবাসিক।
আমি কমার্শিয়ালের জন্য আবেদন করছি। না, আমার মিটার দিয়ে কি করবো? ওদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, ওদের মিটারে বিল ওঠে। লাইন ধরেন অবৈধ, ওরা ধরেন গোড়ায় টাকা পয়সা দিয়ে মনে হয় লাইন চলে। না, লিগেল কিভাবে হবে? যদি মিটারই না থাকে তাহলে আমি লিগেল কিভাবে হইবে? হ্যাঁ, এমনি তো খারাপই লাগবে। সরকারি জায়গায় আমরা অধিকারে হইতেছি, সরকারি লুটে খাইতেছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে বর্তমানে দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখ ছাড়িয়েছে। অভিযোগ আছে এসব রিকশার বড় একটি অংশই চার্জ দেওয়া হয় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। এটা তো ভাই নিরাপদ না, তাহলে তো আনা তো গ্যারেজ মালিক আছে, ওরা লাইন দিলে তার করবো কিছু নাম করবো। মিটার কোথায় বা কি সেটা জানি না, কারণ আমার বাসায় এখানে বাচ্চা কাচ্চা থাকে, রিক্স হয়, এই জন্য মাঝে মাঝে ভয় লাগে। রাজধানীতেই সরাসরি ট্রান্সফরমার থেকে অবৈধ লাইন টেনে গ্যারেজগুলোতে চার্জ দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। আর এতে প্রভাবশালী মহল জড়িত থাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগের তীর খোদ বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের দিকেও। আসল কথা কবার দেয় তাহলে আমাদের কি করলাম, নাম কবার গেলে বাবার মনে হয়। কিছু কিছু গ্যারেজে আছে চোরা লাইন থাকে, এবং কারেন্টের লোকেরা 20,000 টাকা যেখানে বিল আসে মিনিমাম তারা 10,000 টাকা ছাড় দিয়ে ওই লাইনটা সাপ্লাই করে। তীব্র জ্বালানি সংকটেও এমন পুকুর চুরি, কিন্তু দেখার জন্য কেউ নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। তবে গোপন ক্যামেরায় উঠে আসে ডেসকোর এক কর্মকর্তার স্বীকারোক্তি। ব্যাটারি চালিত অটোরিকশার আপনার আন্ডারে কতগুলো চার্জিং পয়েন্ট আছে এবং এগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন? এটা ভাই আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না, কারণ অবৈধতা আছে আরো বেশি। আর আপনি দিনে যা পাবেন না, রাতে যা পাবেন। হ্যাঁ, কিছু আছে বাসা বাড়ির নিচে করতেছে দিনের বেলা। আসলে আমার সংযোগটা হয়তো বা আছে বাসা বাড়ি হিসেবে, সে ব্যবহার করতেছে চার্জিং। আপনি 2-4 জন লোক নিয়ে যে রিক্সায় আসতে বেরিয়ে আসতে পারবেন। বিদ্যুৎ মন্ত্রণালয়ের বাৎসরিক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরে অটোরিকশার চার্জের জন্য খরচ হয়েছে 927.57 মিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত চিত্র এর চেয়েও ভয়াবহ। খরচ হচ্ছে 7,000 মিলিয়ন কিলোওয়াট আওয়ারেরও বেশি। সারা দেশে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এসব রিকশার ব্যাটারি চার্জের জন্য তৈরি হওয়া অতিরিক্ত বিদ্যুতের চাহিদা এখনই সুশৃঙ্খল নীতিমালার মধ্যে আনতে না পারলে ভবিষ্যতে এটি বিদ্যুৎ খাতে আরও বড় সংকট তৈরি করবে বলে শঙ্কা বিশ্লেষকদের। আমরা যদি মাত্র 3 মিলিয়ন থ্রি হুইলারের কথা চিন্তা করি এবং শুধুমাত্র রাতে 6 ঘন্টা চার্জ হয়, তাহলে যে বিদ্যুতের কনজাম্পশন হয় সেটা গভর্নমেন্টের গত অর্থ বছরে যে রিপোর্টেড কনজাম্পশন আছে সেটা এর 5 থেকে 6 গুণ হবে। চোরাই লাইনে অটোরিকশা চার্জিংয়ের কারণে বছরে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, যার খেসারত দিতে হচ্ছে বৈধ গ্রাহকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে তীব্র যানজটে অতিষ্ঠ নগর জীবন। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানবাহনই পার করতে হচ্ছে নগরবাসীর, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। মহাখালী থেকে যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, একে তো বৃষ্টি, তার উপরে যানজট, নগরবাসীর ভোগান্তি নিয়ে জানতে চাই। জি কৌরি, এই যে আমার পেছনে যে যানজট দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে নিত্যদিনের সঙ্গী। প্রতিনিয়তই কিন্তু এই তেজগাঁও মহাখালী রুটে যেই মানুষ চলাচল করে, যেই গাড়ি ঘোড়া চলাচল করে, সেগুলো কিন্তু প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আপনাকে দেখাতে চাই যে এই গাড়িগুলো যেভাবে অপেক্ষা করছে, এটি আসলে ভুক্তভোগীরা বলছেন যে রাস্তার দুই পাশে যে বড় বড় বাস ট্রাক পার্কিং করে রাখা হয়, এই কারণে কিন্তু আসলে যে সাধারণ যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু মাত্র একটি লাইনে চলাচল করতে হয়, যার কারণে কিন্তু আসলে ভোগান্তি তাদের বেড়েই চলে। পাশাপাশি দেখা যায় যে সিটি সার্ভিস যেই বাসগুলো রয়েছে সেগুলো যখন এই একটি লাইন দিয়ে চলাচল করে, রাস্তার মাঝপথে কিন্তু তারা আবার গাড়ি থামিয়ে যাত্রীদের ওঠানো নামানো করে, যার কারণে কিন্তু পিছনে যে গাড়িগুলো রয়ে যায় সেগুলো কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যানজটে পড়ে। সাধারণ যাত্রীরা বলছেন যে এই যে রাস্তার দুই পাশে যে বাসগুলো পার্কিং করে রাখা হয় সেটি যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি আমরা দেখেছি যে এই মহাখালী বাস টার্মিনালটি
ঢাকার বাইরে অর্থাৎ এই সিটির বাইরে কিন্তু নেয়ার একটি পরিকল্পনা করেছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার এই টার্মিনাল পরিদর্শন করেছে মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনাকে দেখাতে চাই যে এই যে বাসগুলো দাঁড়ানো রয়েছে এটি কিন্তু 2 স্তরে দাঁড়িয়েছে, অর্থাৎ 3 স্তরে যে বাসগুলো যেতে পারে সেই জায়গায় কিন্তু সংকীর্ণ হয়ে গেছে। 2 স্তরে বাস দাঁড়িয়ে আছে, একটি লাইনে কিন্তু শুধুমাত্র বাস প্রাইভেট কার চলাচল করতে পারছে, যার কারণে কিন্তু আসলে রাস্তার যে প্রশস্ততা সেটি কিন্তু কমে এসেছে। ফলে যেই গতিতে আসলে গাড়িগুলো চলার মতো অবস্থা ছিল সেটি কিন্তু চলতে পারছে না, অনেক ধীর গতিতে চলতে হচ্ছে, যার কারণে কিন্তু যেই যাত্রীরা যাতায়াত করছে তাদের আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এবং ভোগান্তি শিকার হতে হচ্ছে। কৌরি, খালেক, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Independently and transparently maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. The orderly and peaceful election day, followed by a transparently conducted tabulation of results and wide acceptance of the outcome, clearly illustrated how a credible process can propel the renewal of democracy. These elections were conducted under a renewed legal framework that largely accords with international standards for democratic elections. The 2025 amendments strengthened inclusion and credibility. Further reform to rebuild trust in state institutions and to strengthen the separation of powers was also initiated before the polls. Notwithstanding these efforts, the legal electoral framework remains fragmented, and these amendments did not address all shortcomings and ambiguities. Hence, revision is required to enhance legal certainty and to close loopholes that risk eroding integrity and transparency. There is also a need to revise or repeal laws that unduly restrict freedom of expression. In the positive, the Election Commission adopted a proactive approach to rebuilding public trust in elections. The Commission demonstrated. বাকি সব খাতের মতো জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। ভোমরা বন্দরে এক লাফে ট্রাক ভাড়া বেড়েছে 30 থেকে 40%। পাশাপাশি তেলের সংকট থাকায় মিলছে না পরিবহনও। 2 এমএলএ বিপাকে আমদানিকারকরা, সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা, টান পড়ছে ভোক্তার পকেটেও। ভারত থেকে পণ্য আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চাল, ডাল, পেঁয়াজ, আদার মতো নিত্যপণ্য ছাড়াও এই পথে আসে ফল ও শিল্পের কাঁচামাল, যা চলে যায় দেশের নানা প্রান্তে। আগে এলাকাভেদে ট্রাক প্রতি ভাড়া গুনতে হতো 8 থেকে 30,000 টাকা। তবে জ্বালানি তেলের সংকটে নানা অজুহাতে বাড়তে থাকে ভাড়া। তেলের দাম বাড়ার পর এখন বাড়তি দিতে হচ্ছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত। এরপরেও মিলছে না পরিবহন। এই সংকট সময় মতো খালাস না হওয়ায় আমদানি করা পণ্য নষ্ট হচ্ছে বন্দরেই। তেলের কার্সিসের জন্য আমাকে বাংলা গাড়ি 2-3 দিন সময় লাগতেছে, আর কাঁচা মালটা আমার ইন্ডিয়ান গাড়ির বাধা আছে, এই মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কাঁচামালের খুব সমস্যা হয়ে গেছে, গাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে, ড্রাইভাররা তেল পাচ্ছে না, আজকের গাড়ি 2 দিন 3 দিন পরে যাচ্ছে। এই সংকটের সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলছেন ব্যবসায়ীরা। ভাড়া যদি 30,000 থাকে তা সেই ভাড়া 40,000-এ চলে গেছে, বিধায় আরও গাড়ি পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময়ে মালগুলো লোড করে বাংলাদেশের গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে বন্দর এলাকার পাম্পগুলোতে বাড়তি জ্বালানি সরবরাহের দাবি ব্যবসায়ীদের। তেল সংকটের কারণে যথাযথভাবে পরিবহন না পাওয়ায় ভোমরা বন্দরে আমদানি রপ্তানির পরিমাণ অনেকগুলি হ্রাস পাচ্ছে। ডিসি মহোদয় বরাবর আবেদন করছি, ভোমরাস্থ নিকটবর্তী যে তেল পাম্পগুলো আছে এই তেল পাম্পগুলোতে যদি বাড়তি 50 থেকে 60,000 টন তেল অতিরিক্ত দেওয়া হয় তাহলে ভোমরার এই সংকট কেটে যাবে। জ্বালানি তেলের অস্থিরতার মাঝে আমদানি রপ্তানির বাণিজ্যে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাওর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরে বাঁধ ভেঙে মনাই নদীর পানির লোকালয়ে প্রবেশ করছে। কৃষি বিভাগ জানিয়েছে 114 হেক্টরের মধ্যে মাত্র 40 হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বন্যায় ফসল ডুবির শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটতে মাইকিং করে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। বন্যা থেকে ফসলের ঝুঁকি মোকাবিলায় উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কায় হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে চলছে বোরো ধান কাটা। তবে শ্রমিক সংকটে হারভেস্টারই এখন প্রধান ভরসা। কিন্তু অতিরিক্ত ভাড়া, শিলাবৃষ্টিতে ক্ষতি এবং ধানের দরপতনে দিশেহারা কৃষক। কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না তুলতেই কৃষকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। ধান উৎপাদনে যে খরচ হয়েছে বিক্রি করতে হচ্ছে তার চেয়ে অনেক কম দামে। সরকার নির্ধারিত মূল্যও পাওয়া যাচ্ছে না। এতে মূলধন রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে হাওরের বুক জুড়ে এখন অস্বস্তির ছায়া। হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানির চাপ বাড়ছে প্রতিদিনই। আকাশ ভেঙে নামা বৃষ্টিতে সোনালী ধান ডুবে যাচ্ছে ধীরে ধীরে। তীব্র হচ্ছে আগাম বন্যার শঙ্কা। তাই আগেভাগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক, কিন্তু শ্রমিক সংকটের কারণে ব্যবহার করতে হচ্ছে হারভেস্টার। অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে হারভেস্টার ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়েই। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ধান কাটার মেশিন যে আইছে এলাকাত, এরারও ডিমান্ড কম নাই। এরা খের খেত কাটবো, খের ঘর কাটতো নাই। 10 থেকে 12 মন ধান কাটতেছে, কিন্তু 3000 3,500 টাকা দেওয়া লাগছে খাটানি। কৃষক বাজার কোনো কথা নাই। যারা এই হারভেস্ট মেশিন এনে এখানে ধান কর্তন করতেছে, এরাও অধিক মুনাফা করতেছে। তবে হারভেস্টার মালিকরা বলছেন, তেলের দাম বৃদ্ধি ও কাদামাটির মধ্যে ধান কাটার কারণে অতিরিক্ত টাকা নিতে হচ্ছে। এবছর তো ফেঁকে খাদার মধ্যে অনেক দূর তো নামতাছে ধান, এবার তেলও আর বেশি, তেলেরও দাম বেশি, মানে আমাদের খরচও বেশি হয়, এই জন্য বাধ্য হই আমরা বেশি। এ মৌসুমে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। শিলাবৃষ্টিতে ক্ষতি ও বাজারে ধানের দাম কম থাকায় চাপে পড়েছেন কৃষক। বলছেন, এই দরে ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। বীজ থেকে শুরু করে হাল চাষ, সব পানি শেষ, সবগুলোর মধ্যে খরচ বেশি হয়েছে। হিলের সব নিচে গিয়া আর খরচই পাইতাম না, লাভ হইব দূরের কথা। এদিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষক যাতে তার মানে ধানটা খুব স্বল্প মূল্যে খাটাতে পারে, সেই জন্য আমরা কমিউনিটি হারভেস্টার মালিক আছে, তাদের সাথে আমরা সেভারাল টাইমস আমরা বৈঠক করেছি। তারপরে যদি কোথাও কোনো কমিউনিটি হারভেস্টার মালিক বেশি দামে মূল্য চার্জ করে, তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ইউনোমদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে। কৃষি খাতের সুরক্ষায় প্রণোদনার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশ বাঁচাতে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভায় কথা বলেন তিনি। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে অন্যান্য উৎস থেকে কিভাবে বিশুদ্ধ পানি ব্যবহার নিশ্চিত করা যায় সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। আমাদের যে মানদাত্তা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা ডিপ টিউবওয়েল বর্ষাবহর পানি নেব, এটা বাদ দিয়ে দিই। এটা চাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করব, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের লোকগুলোকে বাঁচিয়ে রাখবো। আপনারা যে হাতির ঝিল, এই হাতির ঝিল থেকে পানিটাকে যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, এই পানিটি তো আপনি ঢাকা শহরের অনেকটা কামাই করতে পারবেন। কোস্টগার্ডের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে বাহিনীর সদস্য সংখ্যা 10,000-এ উন্নীত করা সহ হেলিকপ্টার এবং রেস্কিউ ড্রোন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান। দেশের সামুদ্রিক সম্পদ ও উপকূলে কোস্টগার্ড নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা করেন মন্ত্রী। বলেন, সুন্দরবনের নিরাপত্তাও অনেকটাই কোস্টগার্ডের উপর নির্ভরশীল। আর দলের মহাপরিচালক জানান, অবৈধ অনুপ্রবেশ রোধে এই বাহিনী সর্বদা প্রস্তুত। কোস্টগার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোনে এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে। জাইকার অর্থায়নে একটি মাল্টিরুল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। অনুসারীদের কাছে পাবলিক মেসেজ বা বার্তা সম্প্রচারের একটি প্ল্যাটফর্ম হলো টেলিগ্রাম। আর সেই টেলিগ্রামে যেন বসেছে পর্নোগ্রাফি বিক্রির হাট। পর্নোগ্রাফির এমন বাণিজ্যে সক্রিয় বেশ কয়েকটি চক্র।
রাজধানীর মিরপুর গোয়েন্দা বিভাগের হাতে এক মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছেন, গ্রেপ্তার জাহিদ 4টি চ্যানেলে পর্নোগ্রাফি বিক্রি করত। তদারকির জন্য তার রয়েছে বেতনভুক্ত কর্মচারী। প্রযুক্তির বিকাশের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহার ও অপরাধ চর্চার তেমনি একটি মাধ্যম হয়ে উঠছে টেলিগ্রাম। এই চ্যানেলটি যেন একটি পর্নোগ্রাফি বিক্রির হাট। বেশ কয়েকটি চক্র মিলে তরুণ তরুণীদের আপত্তিকর ছবি সংগ্রহের পর বিক্রি করছে এই প্ল্যাটফর্মে, আর তা পৌঁছে যাচ্ছে অসংখ্য গ্রাহকের কাছে। সম্প্রতি এক ছাত্রীর আপত্তিকর ছবি ভাইরাল হলে তার জিডির সূত্র ধরে তদন্তে নামে গোয়েন্দা মিরপুর বিভাগের চৌকস কর্মকর্তারা। শনাক্ত হয় চক্রের অন্যতম হোতা জাহিদ হোসেন। শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তারের পরই বেরিয়ে আসে পর্নোগ্রাফির চাঞ্চল্যকর তথ্য। ভিডিও সংখ্যা আনুমানিক হবে 1000-এর মতো হবে আর কি। 6 মাস আগে কয়েকটি আপত্তিকর ছবি দিয়ে টেলিগ্রামে ব্যবসা শুরুর কথা জানান 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়া জাহিদ। চ্যানেলের অ্যাডমিন হিসেবে একজনকে রাখেন 7000 টাকা বেতনে। টেলিগ্রামে পর্নোগ্রাফি বিক্রি করে লাখ লাখ টাকা কামিয়েছেন এই তরুণ। তার গ্রাহক 2.5 লাখেরও বেশি। ডাউনলোড করে আমি আমার গ্রুপে আপলোড করতাম। আপলোড করার পরে বলতাম যে যারা যারা ফুল ভিডিও দেখতে চাও প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে হইব। তারপর মানুষজন মেসেজ দিত। তারপর আমি বিকাশ নাম্বার দিলে 200 টাকা 300 টাকা যায় যত পারতো পাঠাইতো আর কি। তারপর আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিতাম আর কি। ডিবি পুলিশ বলছে, টেলিগ্রামে চ্যানেল খুলে গ্রাহকের চাহিদা মতো ফুটেজ আপলোড করে তা বিক্রি করত তারা। ও কি করে, এরকম ভিডিও কালেক্ট করে এটা আবার একটু স্টিল আকারে দিয়ে অ্যাডের মতো দেয়, দিয়ে বলে যে এটা যদি ফুল পেতে চান তাহলে আমার এই নাম্বারে বিকাশ করেন। সে তার দেখতেছি তার গ্রুপে প্রায় 50,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। সেও স্বীকার করছে এবং সে এই অবৈধ উপার্জনলব্ধ অর্থ, একটা বড় অঙ্কের অ্যামাউন্টের অর্থ প্রায় 10 লাখ টাকার মতো, সে একটা মাদ্রাসা স্টুডেন্ট, সে পড়াশোনা শেষ করেনি, তার অ্যাকাউন্টে জমা রেখেছে। তা আমাদের টিম ওটাকে অ্যারেস্ট করছে, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। এসব বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার। আমি এটা বলবো যে রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সকল সুধীবৃন্দ, আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই, আর এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ
চর্চা করতে পারে তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সারা বিশ্বে একটি কথা বিশেষভাবে প্রচলিত, সেটি হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি ঘটনা আমরা আজকে এখানে শুনেছি। এই ব্যবস্থার মাধ্যমে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার বা তারও বেশি হবে, হাজারেরও বেশি হবে, বিরোধ বিবাদ স্বল্প সময় এবং খুব কম খরচে আদালতের বাইরেই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছরের পরিবর্তে বরং কয়েকটি বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়েছে। এতে আদালতের উপর চাপ কমেছে, সরকারের খরচও হ্রাস পেয়েছে। অনেক সময় মানুষ সমস্যায় পড়লে প্রাথমিকভাবে সঠিক পরামর্শ না পাওয়ার কারণে একদিকে সাধারণ বিরোধ বড় হয় এবং পরবর্তীতে তা জটিল রূপ ধারণ করে। ফলে অনেক সময় মানুষ বিচার বিমুখ হয়ে যায় কিংবা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সুতরাং মানুষ যেন সহজে প্রাথমিক আইনি পরামর্শ গ্রহণ করতে পারে, এক্ষেত্রে সরকারের লিগ্যাল এইড হেল্পলাইন আরো কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে আমি সেটি আশা করি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। আমি জাতীয় আইনগত সহায়তায় কেউ উদ্যোগের সার্বজনীন সাফল্য কামনা করি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইরানের দেয়া শান্তির নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র, তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এমন অবস্থা অনড় ওয়াশিংটন। অন্যদিকে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। বৈশ্বিক খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে শান্তি আলোচনায় ফেরার কথা বলছে ইরানও। মধ্যপ্রাচ্যের সংঘাত থামিয়ে শান্তি ফেরাতে ইরানের দেয়া নতুন প্রস্তাব এখন হোয়াইট হাউসের টেবিলে। প্রস্তাবটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা দল। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ইরানের দেয়া নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্র গ্রহণ করবে নাকি নতুন করে প্রস্তাব দেবে তা শীঘ্রই জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করতে দেওয়ার ব্যাপারে অনড় ট্রাম্প। এদিকে কূটনৈতিক তৎপরতা বেড়েছে মস্কোতেও। সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান জানিয়েছে তারা আলোচনার টেবিলে ফিরতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। অনেক দেশ একযোগে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান অচলাবস্থা বিশ্বজুড়ে বড় ধরনের খাদ্য সংকট তৈরি করতে পারে। হরমুজ বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে, অর্থনৈতিক ধাক্কা লেগেছে সবার পকেটে। এমন অবস্থা চলতে থাকলে খাদ্য সংকটের কবলে পড়বে পুরো বিশ্ব। Let the global economy breathe. মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল বারো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে জ্যানুয়েল বলেন, তেহরান তাদের অবস্থানে অনড় থাকলে সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার এই আবহের মধ্যেও লেবাননে থামছে না সংঘাত। যুদ্ধবিরতি তোয়াক্কা না করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।